নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমে যে এপিসোডটা আমি করতে যাচ্ছি সেটা না করলেও চলতো, কেননা কেউ আমাকে সেটা করতেও বলেনি। যার কথার উপর নির্ভর করে আমি সেই দিন কয়েক আগে একটা ভিডিও করেছিলাম, তিনিও আমাকে বলেননি ফোন করে যে সুমনদা আপনি ভুল করেছেন, অতএব সংশোধন করে নিন। কিন্তু আমার সমস্যা হলো আমি হচ্ছি ওল্ড স্কুল জার্নালিস্ট, ফলে আমরা গুরু মারা বিদ্যেই এখনো পর্যন্ত চালিয়ে যাই। এবং গুরুরা বলেছিলেন যে ইফ ইউ কমিট এ মিস্টেক ওন ইট আপ। যেহেতু আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি এবং আপনারা অনেকেই সেটা শুনেছেন, হয়তো কিছুটা বিভ্রান্তও হয়েছেন, তাই আমার মনে হলো কোনো জায়গা থেকে কোনো চাপ না এলেও ওই গুরুমন্ত্র মেনে আমার নিজের ভুল অকপটে স্বীকার করা উচিত। এবং এই যে বিভ্রান্তিজনিত যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখুন, আমি সেদিনকে বলেছিলাম যে 1947 সালের 20শে জুন যেদিনকে বঙ্গভঙ্গ হওয়ার প্রস্তাব চূড়ান্ত আইনি স্বীকৃতি পেল, সেদিন বিধানসভায় উপস্থিত দুই কমিউনিস্ট সদস্য জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, এরা পক্ষেও ভোট দেননি, বিপক্ষেও দেননি, ভোটদান থেকে বিরত থেকেছিলেন। শ্রমিক বলেছিলেন দলের লাইনের বিরুদ্ধে গিয়ে জ্যোতিবাবু ভোট দিয়েছিলেন এবং সেই জন্য বাঙালি অস্মিতার প্রতি তার এই যে দরদ সেটাকে তিনি কুর্নিশ জানিয়েছিলেন। আমার এই ভ্রান্তিটা হলো কি করে? হলো প্রধানত জ্যোতিবাবুর যে দীর্ঘ আত্মজীবনী একটা লিখেছেন যতদূর মনে পড়ে, সেখানে তিনি পরিষ্কার এই ভোটের প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন যে সেদিন আমরা কংগ্রেস শ্যামাপ্রসাদের পক্ষেও ভোট দিইনি, আবার উল্টো দিকেও ভোট দিইনি, কেননা আমরা ছিলাম উভয়েরই এই যে সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতি এর বিরুদ্ধে, এবং সেটাই ছিল আমার দলীয় নীতি। সেটা পড়ার পর আমার মনে হলো জ্যোতিবাবু তার ভূমিকা নিয়ে নিজের জীবনীতে এত বড় একটা ভুল কথা লিখে দেবেন। তারপরে আমি সে সময় সিপিআই এর যেসব রাজনৈতিক প্রস্তাব এবং অন্যান্য দলীয় দলিল সেগুলো পাশাপাশি রেখে মনে হলো জ্যোতিবাবু যে কথাটা বলছেন সে কথাটা পার্টিশন সম্পর্কে সিপিআই এর তৎকালীন মতামতের সঙ্গে 16 আনা সঙ্গতিপূর্ণ। এরপরে তবু আমার মনটা খচখচ করছিল। আমি যেহেতু শ্রমিক ভট্টাচার্যকে বহু বছর চিনি, ফলে আমার মনে হচ্ছিল না জেনে শ্রমিক কি এরকম একটা কথা বলবে। ও অন্তত 2 বছর আমাদের রাজ্য বিধানসভার সদস্য ছিল, ফলত বিধানসভার মহাফেজখানায় চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে সেদিনের ডিবেট এবং পক্ষে কারা ভোট দিয়েছিলেন, বিপক্ষে কারা ছিলেন, এটা দেখার নিশ্চয়ই ওর সুযোগ হয়েছে। হয়তো তারই ভিত্তিতে এত বড় একটা কথা তিনি বলে দিয়েছেন। যেহেতু আমার নিজেরই মনটা একটু খচখচ করছিল,
আমি তাই একেবারে নিজের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে এই যে বিধানসভার সেদিনকার যে অ্যাসেম্বলি প্রসিডিং এবং কে কে ভোট দিয়েছিল কোন কোন ক্ষেত্রে, একেবারে অথেন্টিক মেটেরিয়াল আমি শেষ পর্যন্ত তার সন্ধান করতে পারলাম। এটা হচ্ছে, তাতে জলজল করে লেখা আছে যে 58 জন বঙ্গভঙ্গের প্রস্তাবে সম্মত হয়ে ইয়েস ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন জ্যোতিবাবু, অন্যজন রতনলাল ব্রাহ্মণ। এই যে জ্যোতিবাবু কেন এই কাজটা করলেন, এটা আমার মাথাতেই ঢোকেনি, কিন্তু তিনি যে আমাকে বিভ্রান্ত করেছেন এতেও কোনো সন্দেহ নেই। সুতরাং জ্যোতিবাবুর লেখা পড়ে যদি বঙ্গভঙ্গ সম্পর্কে তৎকালীন কমিউনিস্ট দলের বিধানসভার সদস্যরা কি করেছিলেন মানুষ সেটা বিশ্বাস করেন, তাহলে ঠকে যাবেন। এই যে আমি ঠকে গেলাম, এটাই আমার কাছে অত্যন্ত বেদনার মনে হয়েছে। কেননা আমরা কয়েকজন ব্যক্তিকে একটা সারা জীবন ভিন্ন মর্যাদা দিয়ে এসেছি। দেখুন, রাজনীতির স্বার্থে, দৈনন্দিন রাজনীতির স্বার্থে পলিটিশিয়ানরা সবসময় সত্যি কথা বলবেন, এটা আমরা প্রত্যাশাও করি না, বলেনও না। সে জ্যোতিবাবু হন, মমতা হন, কেউ বেশি বলেন মিথ্যে, কেউ কম বলেন, এই যা। কিন্তু এটা 1947 সালের ঘটনা। সেই ঘটনার স্মৃতিচারণ তিনি করেছেন তার বহু বছর পরে, কয়েক দশক পরে। কোন দায় থেকে তিনি এই পাল্টিটা খেলেন সেটা নিয়েও আমি আমার মতো করে গবেষণা করব। কিন্তু এই বিধানসভার প্রসিডিং এবং 58 জন কে কে ছিলেন সেটা দেখার পরে আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলাম এবং আমি ভাবলাম যে এটাও হতে পারে। তারপরে আমার কাছে এই পার্টিশন, হিন্দু মুসলমান দাঙ্গা, এর উপরে অসংখ্য বই আছে, তার মধ্যে দুটো রেলিভেন্ট বইয়ে আমি খোঁজার চেষ্টা করলাম। একটা জয়া চ্যাটার্জির লেখা, আরেকটা কলকাতা ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাসের। দুটো বইয়েই দেখলাম তারাও ইঙ্গিত করেছেন যে সেই সময় কমিউনিস্টদের ঘোষিত অবস্থান আর বিধানসভার ভিতরে তাদের কাজকর্মের মধ্যে একটা কন্ট্রাডিকশন ছিল, আর সেটাকে তারা পরবর্তীকালে রিইন্টারপ্রেট করেছেন ফর পলিটিক্যাল কনভিনিয়েন্স। ব্যাস, আমার তো এরপরে আর কিছু দেখার দরকার ছিল না। তার ফলে, এবং শুধু যে কমিউনিস্টরা করেছিলেন তা নয়, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ তো করেই ছিলেন, কংগ্রেসের বাইরেও ধরুন ফরওয়ার্ড ব্লকের তখন একটা দ্বিধাবিভক্ত হয়ে গেছিল। একটা গোষ্ঠী যাদের তারা নিজেদের র্যাডিক্যাল গ্রুপ বলতো, সেই গোষ্ঠীর নেতা ছিলেন হেমন্ত কুমার বসু, আরেকজন অতি শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় মানুষ, যিনি খুন হয়েছিলেন এবং আজ পর্যন্ত তার খুনি কারা অথবা খুনের কারণ কি সেটা জনসমক্ষে আমরা জানতে পারিনি। এখানে দেখছি হেমন্ত কুমার বসুও এর পক্ষে ভোট দিয়েছিল। এরপরে আপনারাও যদি চান, আপনারা গুগলে গিয়ে
যেটা করবেন সেটা হচ্ছে প্রসিডিংস অন পার্টিশন অফ বেঙ্গল 20th June 1947। আবার বলছি, প্রসিডিংস অন পার্টিশন অফ বেঙ্গল 20th June 1947 ব্র্যাকেটে ভলিউম 72.4, এটা গুগলে গেলে এই লিঙ্কটা পেয়ে যাবে। তারপর সেই লিঙ্কটা টিপলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সুতরাং এই যে নিজেদের অবস্থান সম্পর্কে একদম নির্লজ্জ দ্বিচারিতা, এটা কমিউনিস্ট রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতাম কমিউনিস্টরা কোনো ভুল করলে সাধারণত 20-25 বছর পরে সেটা স্বীকার করে নেয়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্রকে তোজোর কুকুর বলেছিল কমিউনিস্টরা। অনেক পরে একবার দেখেছিলাম নেতাজি ভবনে নেতাজির জন্মদিনে প্রধান অতিথি হয়ে এসে জ্যোতিবাবু বলেছিলেন ওটা আমাদের ভুল ছিল। এই রকম কিছু কিছু ভুলের স্বীকৃতি তারা করেছেন, হয়তো ভবিষ্যতেও করবেন। গড় সময় 20 থেকে 25 বছর। তার আগে তারা যে ভুল করেছেন সেই উপলব্ধি কমিউনিস্টদের সাধারণত হয় না। কিন্তু যেটা তারা করেছেন সেটাকে বেমালুম চেপে গিয়ে যা করেননি সেটাকে সত্য বলে চালানো, এটা তঞ্চকতা এবং লোক ঠকানো এক্সারসাইজ। এইরকম একটা লোক ঠকানো এক্সারসাইজের সঙ্গে জ্যোতিবাবুর স্মৃতি জড়িয়ে গেল, এটা বাঙালি হিসেবে আমার কাছে লজ্জার। সিপিএম এর লোকেরা কি কি ভাবে না ভাবে আমার জানার দরকার নেই। এখন এখান থেকে পরিষ্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 58 জন সেদিনকে ভোট দিলেন হিন্দুদের মধ্যে, হিন্দু প্রধান এলাকা থেকে, এটা একেবারে কমিউনাল লাইনে ভোট হয়েছিল। সমস্ত হিন্দুরা বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন, আর পশ্চিমবঙ্গের যেসব মুসলিম প্রধান কেন্দ্র সেখান থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বিপক্ষে ভোট দিয়েছিল। সেই জন্যেই এই প্রস্তাবের বিপক্ষে 21টা ভোট পড়েছিল। এখন এই যে লিস্ট, সেই লিস্টটা পড়তে পড়তে আরো একটা বই আমি পড়েছি, সেটা হচ্ছে কংগ্রেস অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, DN পানিগ্রাহীর লেখা, জয়া চ্যাটার্জি এবং সুরঞ্জন দাস, এই 3টে বই আমি পড়েছি। এরপরে আমি চেষ্টা করছি, জ্যোতি বসু পরে ইয়েতে বলেছেন সময়ের পাতায় স্মৃতির রেখা, তাতে উনি বলেছেন, ইংরেজি করে বলছি, উই ডিড নট ভোট ফর দ্য পার্টিশন অফ বেঙ্গল, উই অ্যাবস্টেইনড বিকজ উই ডিড নট বিলিভ ইন দ্য লজিক অফ পার্টিশন, দ্য কংগ্রেস অ্যান্ড হিন্দু মহাসভা ভোটেড ফর ইট। আমার মনে হয় সত্যের স্বার্থে, ইতিহাসকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরার স্বার্থে রাজ্য সিপিএম এর উচিত প্রকাশ্যে জ্যোতিবাবুর এই অবস্থান যে ঠিক ছিল না, ওই লিখিত অবস্থান, সেটা মানুষের সামনে কবুল করা। কেননা এটা যদি মামুলি কোনো ভোট হতো তাহলে ব্যাপারটা একরকম ছিল, কিন্তু সেদিনকে একটা ভাষাগত জনগোষ্ঠীর দ্বিধা বিভক্তি হয়েছিল ধর্মের ভিত্তিতে। যে যাই বলুক আর তাই বলুক, দেশটাই ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে।
তো ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া ভোটাভুটিতে কমিউনিস্টরা যদি হিন্দুদের পক্ষে রায় দেন, তাহলে তাদের সেকুলার ক্রেডেন্সিয়াল সো কল্ড একেবারে বৃহত্তর অর্থে প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যেতে বাধ্য। সেই কারণেই সিপিআইএম এর কাছে আমার বিনীত আবেদন যে যদি পারেন তাহলে এটাকে আপনারা শুধরে নেবেন। যেমন ধরুন 1964 সালে যখন সিপিআই ভেঙে সিপিএম হলো, পার্টি দ্বিখণ্ডিত হলো, তখন তারা একটা তত্ত্ববাজারে ছেড়েছিল, সেটা হচ্ছে পার্টিশন এজ এ বিট্রেয়াল বাই কংগ্রেস এন্ড হিন্দু মহাসভা। বুঝতে পেরেছেন? সুতরাং জ্যোতিবাবুর পক্ষে গণশক্তিতে পার্টি লাইনের বিরোধিতা করা সম্ভব ছিল না, এইটুকু আমি বুঝি। কিন্তু ইউ আর ডিলিং উইথ হিস্ট্রি অ্যান্ড আনইমপিচেবল ফ্যাক্টস। আপনি যাই বলুন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, সত্যটা কিন্তু ঠিক বেরিয়ে আসবে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অনেকে বলছেন যে এই যে ওদের পলিসিতে নাকি সেই সময় একটা অ্যাম্বিগুইটি ছিল। অ্যাম্বিগুইটি যদি থাকে তাহলে সেটাও বলুন যে দলগতভাবে সিপিআই এটা চেয়েছিল, কিন্তু বিধানসভার ভিতরে আমরা আমাদের দুজন প্রতিনিধি সেই লাইন না মেনে ভোট দিয়েছিলেন। ঠিক যে কথা শ্রমিক ভট্টাচার্য বলেছেন সেটাই তো সত্যি। এবং জ্যোতিবাবু এই যে পজিশন অন পার্টিশন, জ্যোতিবাবু বলেছেন আমি অপোজ করেছি, তারপরে বলেছেন ভোটিং অ্যাকশন, বলেছেন আমি বিরত থেকেছি। আর কেন বিরত থেকেছেন? বিকজ অফ আইডিওলজিক্যাল কনসিস্টেন্সি ইন অটোবায়োগ্রাফি। এখন সেশনের রেকর্ড বলছে যে তিনি ইয়েস ভোটে যোগ দিয়েছেন রতনলাল ব্রাহ্মণের সঙ্গে, এবং লিস্টে একেবারে জলজল করে তাদের দুজনের নাম রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়। এইরকম সেই সময়কার কংগ্রেস এবং হিন্দু মহাসভার একেবারে তাবড় তাবড় নেতাদের সঙ্গে। আমার মনে হলো, আমার কথা শুনে যদি আপনারা কেউ বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই বিভ্রান্তি দূর করাও আমার কর্তব্য। সেই কারণেই আমি এই কাজটা করলাম, একথা জেনেই যে আমার এই কাজটা না করলেও চলত, কিন্তু গোড়াতেই বললাম যে না করলে সেটা আমার যে স্বধর্ম তার থেকে বিচ্যুতি হতো, সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনারা এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ওই প্রসিডিং দেখে মিলিয়ে নিতে পারেন। সেদিনকে যে ভোটাভুটি হয়েছিল তাতে না, তার আগে বা পরে কোনো বিতর্কের অবকাশই ছিল না। স্পিকার এসছেন, এসে আচ্ছা এখানে আমি বার করতে সক্ষম হয়েছি যে কারা কারা পক্ষে ছিলেন, কারা কারা বিপক্ষে ছিলেন। এটা বলে দিলেই আমার মনে হয়, এই বলেই আমি আমার পাপস্খলনও করতে পারবো এবং আপনাদের সরাসরি জানিয়ে দিতে পারবো
বাংলা তথা ভারতবর্ষের ওই ঐতিহাসিক ক্রান্তিকালে কারা কোন 58 জন পক্ষে ভোট দিয়েছিলেন আর কোন 58 জন আর কোন 21 জন এর বিরুদ্ধে ছিলেন। এখন এই ভোটটা হয়েছিল একেবারে শেষে। প্রথমে যুগ্ম অধিবেশনের হয়, তারপরে পূর্ববঙ্গের যে ছিলেন কি বলে ওর নাম কি, কেন্দ্রগুলো ছিল, সেখানে ভোট হয় যে সেখানে কিন্তু পার্টিশনের ইস্যুতে ভোট হয়নি, হয়েছিল ইউনাইটেড বেঙ্গল হবে না এই বাংলার লোকেরা পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যোগ দেবে। তখন ইউনাইটেড বেঙ্গলের পক্ষে অনেকে ভোট দিয়েছিলেন, কিন্তু যারা বিরোধিতা করেছিলেন তাদের সংখ্যা বেশি ছিল। এই যে ইউনাইটেড বেঙ্গলের গপ্প, যার পুরোধা ছিলেন শিশির কুমার বোসের বাবা শরৎচন্দ্র বোস, নেতাজির মেজদা, এবং সুরাবার্দি ফজলুল হকও ছিলেন। এটা খুব একসময় বেশ কারেন্সি পেয়েছিল, মনে হচ্ছিল ইউনাইটেড বেঙ্গল বলে আরো একটা স্বাধীন দেশ হতে পারে ভারত ও পাকিস্তানের সঙ্গে। কিন্তু তারপরে, এবং আমি যতদূর জানি, গান্ধীজির এই প্রস্তাবে অসম্মতি ছিল না। মোহাম্মদ আলী জিন্নাও আড়াল থেকে এটিকে সমর্থন করেছিলেন, কেননা এই যে পুরো বাংলাটা তিনি পেলেন না, বিশেষ করে কলকাতা, তাতে জিন্না মোটেই খুশি হয়নি। তার বক্তব্য ছিল যে হোয়াট আই হ্যাভ গট ইজ এ মথ ইটেন পাকিস্তান। মানে কলকাতাটা এলে, জিন্না বড় হয়েছিলেন বম্বেতে, বম্বে পেলেন না, কলকাতাও হাতছাড়া হয়ে গেল, হাতে রইল পেন্সিল আর কি। লাহোর বা করাচির মানুষ তো তিনি ছিলেন না। পার্টিশনের পরে যে সামান্য ক বছর বেঁচেছিলেন, তিনি করাচিতেই ছিলেন বটে, কিন্তু সেটা এখন বোঝা যায় খুবই ভগ্ন হৃদয়ে এই যে বাংলার পুরো বাংলাটা পেলেন না। একটা ইউনাইটেড বেঙ্গল হলেও জিন্নার মনে হয়েছিল যে কানার মধ্যে ঝাপসা তো কিছু একটা হচ্ছে, কিন্তু সেটাও না হওয়ায়, এবং তিনি he was very very unhappy with a moth eaten Pakistan। ঠিক যেভাবে পোকা কাপড় কেটে দেয়, ওনার মনে হয়েছিল সেইভাবেই তাকে এই বাংলা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু তিনি মানতে বাধ্য হয়েছেন, কেননা ইংরেজরা মাউন্টব্যাটেন যেটা প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুসারে এটাকে উপেক্ষা করার কোনো উপায় ছিল না। দিস ওয়াজ দ্য প্রসেস, যেটা সব পক্ষ রাজি হয়েছিল। ফলে যখন কলকাতার বিধানসভায় এই ঘটনাটা ঘটল, তখন আর তার বিরোধিতা করার কোনো জায়গা ছিল না। আচ্ছা, এবার আসছি শেষে, বেশ পেয়েছি খুঁজে, কেননা 500 পাতার ডকুমেন্ট কোথায় যে লুকিয়ে আছে সেটা বার করাই একটা কঠিন কাজ। যাই হোক, আর সময় না নিয়ে আমি পরপর বলে যাচ্ছি কোন 58 জন ভোট দিয়েছিলেন পক্ষে। গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশ চন্দ্র ব্যানার্জি, মোহিনী মোহন বর্মন, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু,
চারুচন্দ্র ভান্ডান, সতীশচন্দ্র বোস, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, আনন্দপ্রসাদ চৌধুরী, বীণা দাস, রাধানাথ দাস, উদয়চাঁদ মহতাব, নিকুঞ্জ বিহারী মাইতি, বিশপতি মাঝি, তারপরে ঈশ্বরচন্দ্র মাই, আশুতোষ মল্লিক, আনন্দপ্রসাদ মণ্ডল, বঙ্কুবিহারী মণ্ডল, কৃষ্ণপ্রসাদ মণ্ডল, শ্যামাপ্রসাদ মুখার্জি, ধীরেন্দ্রনারায়ণ মুখার্জি, কালীপদ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বসন্তলাল মুরারকা, খগেন্দ্রনাথ দাশগুপ্ত, কানাইলাল দাস, কানাইলাল দে, হরেন্দ্রনাথ দলুই, সুকুমার দত্ত, নিহারেন্দু দত্ত মজুমদার, বিপিন বিহারী গাঙ্গুলি, অরবিন্দ গায়েন, এ কে ঘোষ এবং বিমল কুমার ঘোষ। আর তারপরে যারা ভোট দিলেন, দেবীপ্রসাদ খৈতান, চারুচন্দ্র মহান্তি, অর্ধেন্দু শেখর নস্কর, হেমচন্দ্র নস্কর, যাদবেন্দ্রনাথ পাজা, এল.আর. পেন্টনি এবং রজনীকান্ত প্রামাণিক, কমলকৃষ্ণ রায়, যোগেশ্বর রায়, আর মিসেস ই.এম. রিকেটস, রাজেন্দ্রনাথ সরকার, দেবেন্দ্রনাথ সেন, বিমল চন্দ্র সিনহা। আর 21টা প্রত্যেকটি মুসলমান নাম: আব্দুল আহাদ, আব্দুর রহমান, সাবার খান, আবুল হাশেম, আরা বেগম, ইলিয়াস আলী মোল্লা, এম.এ.এস. ইস্পাহানি, জসিমউদ্দিন আহমেদ, মোহাম্মদ শরীফ খান, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কামরুদ্দিন, মোহাম্মদ রফিক, সৈয়দ মুস্তাক সিদ্দিকী, মুসাফির হুসেন, নুরুদ্দিন, সিরাজউদ্দিন আহমেদ, এইচ.এস. সুহরাওয়ার্দী। এই হলো ফ্যাক্ট। এটা আপনাদের বলতে পেরে, ইংরেজিতে যাকে বলে, আই ক্লিয়ার্ড মাই চেস্ট। ভালো থাকবেন। ফিরে আসছি রাত্রি 9টায়।